আমাদের চ্যানেল কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। ভর হওয়া বা দেবতা আসার ঘটনা ভারতের প্রত্যেক গ্রামে বা গ্রামাঞ্চলেই শুনতে পাওয়া যায়। যদিও এই জিনিসটার পেছনে কতটা সত্যি কতটা মিথ্যে তা আমরা জানি না। কারণ রামকৃষ্ণ ঠাকুর, বামাখ্যাপা, লোকনাথ বাবা মতো বড় বড় সাধকদের কখনো ভর হতো না। এমনকি কোনো সাধু সন্ন্যাসীদেরও ভর হওয়ার কথা কখনো কানে আসেনি। তাই অনেকেই ব্যাপারটাকে মানসিক বিকৃতির ফল অথবা মানুষকে ঠকিয়ে টাকা কামানোর এক সহজ পন্থা মনে করেন। গল্পের প্লট নির্মাণের খাতিরে ভর হওয়ার ভিত্তিতে গল্পটি লেখা হয়েছে। নমস্কার, রেডবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মৌনী অমাবস্যার তিথি। আজকের দিনেই নাকি মনু ঋষির জন্ম হয়েছিল, তাই আজকের দিনের নাম মৌনী অমাবস্যা। আজকের দিনে বহু বাঙালি ঘরে কালী পূজা করে। তাই আপনাদের জন্য আজ এরমই এক গল্প নিয়ে এলাম। শুরু হতে চলেছে আজকের গল্প, মৌনী অমাবস্যা। রোহিত ট্রেন থেকে নেমে আসানসোল জংশনের জনাকীর্ণ প্ল্যাটফর্মে পা রাখে। ট্যাক্সি স্ট্যান্ডের দিকে ভিড়ের পাশ দিয়ে যাওয়ার সময় গরম সূর্যের তাপ এসে লাগলো তার গায়ে। একজন মনোবিজ্ঞানী হিসেবে সে প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করতে অভ্যস্ত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের এই নির্দিষ্ট গ্রামটিতে নামার সাথে সাথেই একটা গরম পরিবেশ তার স্বাগত জানালো। খবর অনুযায়ী পুরী নামে একটি অল্প বয়সী মেয়ের ওপর নাকি মা কালীর ভর হয় এবং স্থানীয়রা তাকে দেবতার জীবন্ত অবতার হিসেবে পুজো করে। রোহিতকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল যে মেয়েটি নাটক করছে নাকি কেবল মানসিকভাবে অসুস্থ। একজন বিজ্ঞানমনস্ক ব্যক্তি হিসেবে তিনি আত্মা বা দেবতায় বিশ্বাস করতেন না। মেয়েটির অবস্থা জানার জন্য একটি যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। ম্যাজিক গাড়িটা রোহিতকে গ্রামাঞ্চলের গভীরে নিয়ে যায়। ঘন জঙ্গল এবং আধুনিক সুযোগ সুবিধার অভাবে তার অস্বস্তি আরও বেশি বেড়ে যায়। গ্রামের প্রধানের বাড়ি যাওয়ার আগে রোহিত নিজের ব্যাগটা নিজের গেস্ট হাউসের রুমে রেখে আসে। প্রধানের সাথে দেখা করার পর তিনি বললেন যে পরীকে মন্দিরে নিয়ে আসা হবে, যাতে রোহিত তাকে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে পারে। তিনি লোক পাঠিয়ে পরীকে আনতে বললেন এবং রোহিতকে নিয়ে যান একটা গোলাপি রঙের সিমেন্ট ইটের তৈরি মন্দিরে। মন্দিরটি গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল। অন্ধকার মন্দিরের ভেতর ধূপের গন্ধ আর ধুনো ভরে ছিল। রোহিত তার নোটবুকটা তুলে রেখে অপেক্ষা করতে লাগল। দুজন লোক পরীকে মন্দিরে নিয়ে যায়। মুখের বেশিরভাগ অংশই তার ঢাকা ছিল, লম্বা কালো চুল দিয়ে। বাচ্চা মেয়েটিকে ভীত দেখাচ্ছিল। সে পা ভাঁজ করে মেঝেতে এসে বসল। তারপরেই মাথাটা সামনে ঝুঁকিয়ে ধীরে ধীরে সামনে পেছনে দুলতে লাগল। পরি, আমার নাম রোহিত, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, মৃদু কণ্ঠে বলল রোহিত। মেয়েটি তার কথা শোনার কোনো ইঙ্গিতই দেখালো না। বাচ্চাটির বয়স 11-র বেশি হতে পারত না। কালো চুল যা তার মুখের চারপাশে কবরের কফনের মতো ঝুলছিল। কথা বলো তো দূর, বাচ্চাটির চোখ খুলে রোহিতের দিকে তাকালো অবধি না। রোহিত অনেকক্ষণ ধরেই কথা বলার চেষ্টা করে গেল, কিন্তু কোনো সারা শব্দই পাওয়া গেল না। ছায়াগুলো লম্বা হতে থাকে তার আশেপাশে, সূচনা দেয় বেলা গড়িয়ে যাচ্ছে। রোহিত তার অস্থির হওয়ার সাথে সাথে পা নাচানো শুরু করেছে। সে পরীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল, তার নড়াচড়া, আচরণ। সে আশা করছিল এমন কিছু পাবে যা একটি ক্লিনিক্যাল ক্লু প্রদান করতে পারে পরীর অবস্থা সম্পর্কে। কিন্তু মেয়েটি যেন একটি বিদেশি ভাষায় লেখা একটি অভেদ্য বন্ধ বই। রোহিত আলো কমে আসতে দেখে দ্রুত তার ঘড়ির দিকে তাকায়। গ্রামে সন্ধে মানেই রাত, তাই আজ আর কিছু হবে বলে মনে হলো না তার। মন্দিরের থেকে বেরোতেই সে এক প্রশান্তি অনুভব করল। এতক্ষণ যেন কোনো বাঘের সাথে এক খাঁচায় বন্দি ছিল মনে হচ্ছিল তার। মেয়েটির মধ্যে সূক্ষ্ম কিন্তু গভীর কিছু ছিল যা রোহিতকে অস্থির করছিল। অনেকটা মহাকাশের ব্ল্যাক হোলের মতো, যে আশেপাশের সব জিনিসকে নিজের গুরুত্বাকর্ষণ দিয়ে কাছে রাখে। কেবল তার সাথে এক ঘরে থাকাতেই একটা চাপা অস্বস্তি অনুভব করেছিল রোহিত, যা হয়তো সে শব্দে বোঝাতে পারবে না।
সে তার জিনিসপত্র গুছিয়ে নিল। এখানে কিছু ফেলে যাওয়ার ইচ্ছে তার ছিল না। এই গ্রামের কাউকেই সে বিশ্বাস করতে পারছিল না। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসার আগে কোনো এক অজানা কারণে রোহিত পেছন ফিরে তাকায়। পরী তখন মাথা তুলে বসেছিল। তার প্রাণহীন অমানবিক দৃষ্টি যেন রোহিতের দিকেই নিবদ্ধ ছিল। একটা 11 বছরের বাচ্চার কি এরম দৃষ্টি হতে পারে? রোহিতের গায়ে যেন একটা ঠান্ডা হাওয়া লেগে বেরিয়ে গেল হুট করে। রোহিত ধুলোময় মন্দির চত্বর থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব তাকে ওই মন্দির থেকে দূরে যেতে হবে। কিন্তু সে অনুভব করতে পারছিল যে পরীর সেই অমানবিক দৃষ্টি হাড়ের আঙুলের মতো তার পিঠ আঁকড়ে ধরেছিল। গ্রামের বাইরে একটা গেস্ট হাউসে ওর থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে পৌঁছে রোহিত একটু স্বস্তির নিঃশ্বাস নিল। সে কাপা হাত দিয়ে কাঠের মরচে পড়া দরজাটা বন্ধ করল, আর তারপরেই এগিয়ে দিল নিজেকে বিছানার উপর। কিন্তু ঘুম এলো না, কারণ রাতে লোডশেডিং হয়ে যায়। গরমের জন্য ঘুম ভেঙে যায় রোহিতের। নিরুপায় হয়ে বিছানায় শুয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকলো সে। ঘুম তার অধরাই থেকেছে। তার হালকা নড়াচড়াতেই খাটে আওয়াজ এসে কানে লাগে। বাইরে কোনো বাতাস নেই, গাছের পাতা নড়ছে না। ক্লান্তি আর এক অজানা দুশ্চিন্তা যেন মনের মধ্যে হামাগুড়ি দিয়ে যাচ্ছিল তার। চোখ বন্ধ করলেই পরী আর তার সেই দৃষ্টি যেন ভেসে আসছিল তার মুখের সামনে। মাঝরাতের দিকে সেই নীরব পরিবেশে বুক চিরে একটা আওয়াজ এসে কানে লাগলো, পায়ের শব্দ। ঘরের বাইরে কেউ যেন হাঁটছে শুকনো পাতার ওপর দিয়ে। রোহিতের কান সজাগ হয়ে উঠল। সম্ভবত গ্রামবাসীর মধ্যে কেউ রাতের মধ্যে মদ্যপান করে বাড়ি যাচ্ছে। এইসব অস্বাভাবিক কিছু নয়। সে পাশ ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার পায়ের আওয়াজ, এখন আরও স্পষ্ট। পায়ের নিচে কুঁচকে যাওয়া শুকনো পাতার শব্দ এবার আরও জোরে হচ্ছিল। কেউ যেন এদিকেই আসছে। রোহিত সোজা হয়ে উঠে বসল। তার হৃদস্পন্দন বেড়ে গেছিল। এই সময় কে গেস্ট হাউসের বাইরে ঘুরছে? কোনো চোর বা ডাকাত নয় তো? না, রোহিতের ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। চোর বা ডাকাত হলে সে সামনে নেওয়ার ক্ষমতা রাখে। সে সাহস করে নিজের ঘরের দরজা খুলে বাইরে গেল। রোহিতের ঘরের সামনেই গেস্ট হাউসের প্রধান দরজা। প্রধান দরজার বাইরে উঁকি মারল রোহিত। বাইরের অমাবস্যার কালো অন্ধকার রাত। রোহিত স্ট্রিট লাইটের আলোকিত ধুলোময় রাস্তা ছাড়া নিজের চোখের সামনে আর কিছুই দেখতে পেল না। তবে কি সে ভুল শুনল? হয়তো অন্য কিছুর শব্দ হবে। সে ফেরত যেতেই যাবে, তখনই ওর চোখে পড়ল রাস্তার উপাশে মরা গাছটার নিচে একটি ছায়া মতো কে যেন দাঁড়িয়ে আছে। কে ওখানে? রোহিত চেঁচিয়ে ওঠে, কিন্তু না, তার কোনো প্রত্যুত্তর পায় না। হঠাৎ গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা এক পা এগিয়ে এলো। ধীরে ধীরে এগিয়ে আসছে সে। এবার একটু বোঝা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে। এত রাতে কার বাড়ির মেয়ে এরম রাস্তায় ঘুরছে? রোহিতের কেমন যেন ভয় ভয় লাগতে লাগলো। এত রাতে এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? বাড়ি যাও! রোহিত আবার চেঁচিয়ে ওঠে, কিন্তু বাচ্চা মেয়েটি যেন কিছুই শুনতে পাচ্ছে না। মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে। চুলগুলো মুখটাকে সম্পূর্ণভাবে ঢেকে রেখেছে, যেন ঘুমের মধ্যে হাঁটছে। আচ্ছা, এই মেয়েটি পরী নয় তো? মেয়েটি আর রোহিতের মাঝে তখন 60 ফুটের দূরত্ব মাত্র। রাস্তার মাঝ বরাবর এসে মেয়েটি মুখ তুলে তাকালো। সেই অমানবিক দৃষ্টি। মুখে একটা প্রকাণ্ড হাসি নিয়ে তার লম্বা জিভটা বের করল সে। রোহিত আর সহ্য করতে পারল না। সে তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দেয়। রোহিত জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজের রুমে ঢুকে জানলা দরজা সব বন্ধ করে দেয়। তার মন এক্ষুনি সে যা দেখল তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছিল। পরী কি শুধুই একটা মানসিকভাবে অসুস্থ বাচ্চা, নাকি কোনো অতিলৌকিক ব্যাপার ঘিরে আছে বাচ্চাটিকে? রোহিত বুঝতে পারছিল না। সারা রাত আর ঘুম হলো না রোহিতের।
সকালের সূর্য ওঠার সাথে সাথে রোহিতের মনে একটু সাহস ফিরে আসে। কাছেই একটি দোকানে গিয়ে সামান্য চা আর ডিম টোস্ট খেয়ে সেখানেই সে দেখতে পায় পরীর বাবা ও অন্য কিছু গ্রামবাসীকে, যারা কাল মন্দিরে ছিল। সে গিয়ে তাদের সাথে আলাপ জমিয়ে জিজ্ঞেস করল যে তারা কি পরীকে রাতে ঘুরে বেড়াতে দেখেছে। তারা শুনে কেমনভাবে যেন তাকালো রোহিতের দিকে। পরীর বাবা বলল তার মেয়ে সারা রাত তার পাশেই শুয়েছিল। একজন লোক হেসে জিজ্ঞেস করল রোহিত স্থানীয় খেজুরের রস বা তাড়ি খেয়েছে কিনা। রোহিত কথাটা নিয়ে আর কিছু এগুলো না। রুমে ফিরে সে নিজের খাতা পেন্সিল নিয়ে আবার মন্দিরের দিকে এগোলো। রোহিত যখন রোদ ঝলমল চত্বরের ওপরে মন্দিরের দিকে হাঁটছিল, তখন সে নিজের ভেতর থেকে এক দীর্ঘস্থায়ী অস্বস্তিকে দূর করতে পারছিল না। কারণ তার যুক্তিবাদী মন বলছিল যে সে যা দেখেছে কাল রাতে সেটা নেহাতই তার কল্পনা। কিন্তু তাহলে কেন আজ মেয়েটির কাছে যাওয়ার সময় এক ভয় কাজ করছে তার মনে? চোখ বন্ধ করলেই ফুটে উঠছে রাতের সেই ঘটনা, মেয়েটির থেমে থেমে হাঁটা, হিংস্র হাসি আর সেই প্রকাণ্ড জীব। একটা তীব্র যন্ত্রণা এসে তার মনে ধাক্কা মারল। নিজের অজান্তেই নিজের ঠোঁট কামড়ে দিয়েছিল সে। চার থেকে দুফোঁটা রক্ত গিয়ে পড়েছে মন্দিরের মেঝেতে। এসব কি ভাবছে সে? দেবতা, ভূত, প্রেত সবই মানব মনের কল্পনা। প্রাচীন যুগের মানুষের কাছে জ্ঞান ছিল না যে প্রকৃতির ঘটনাগুলোকে ব্যাখ্যা খুঁজতে গিয়েই আকাশে লুকিয়ে থাকা এক সর্বশক্তিমান ঈশ্বরের কল্পনা করেছিল। আজ আমরা জানি তা সত্যি নয়। ঈশ্বর শুধু মানসিকভাবে ভেঙে পড়া লোকেদের জন্য একটা আশার আলো ছাড়া কিচ্ছু নয়। মন্দির চত্বরে ধুনো আর ফুলের গন্ধে ভরে উঠেছে। আশেপাশে ঢাক বাজছিল। নাট মন্দিরে ভক্তদের ভিড়। পরী একদম সামনে ভক্তদের দিকে মুখ করে একটা জলচৌকিতে বসে আছে, আর আগের দিনের মতনই সামনে পিছনে নড়ছে। রোহিত আজ আর কাছে গেল না। সে এক কোণ থেকে ক্যামেরা লাগিয়ে সব ভিডিও করছিল আর খাতায় নোট নিচ্ছিল। রোহিত যতদূর বুঝতে পারছিল এখানে কোনো দেবতা বা অলৌকিক কিছু ছিল না, শুধু একটি বাচ্চা মেয়ে যে মানসিকভাবে অসুস্থ। সম্ভবত ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বা স্কিজম এরকম ব্যাধিতে মানুষ এরকম ধরনের ব্যবহার করে। থেরাপি এবং ওষুধ পরীর ভাঙা মনকে সময় মতো সংযত করতে সাহায্য করতে পারে, কিন্তু পরীকে তো তার জন্য এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হতো একটি ভালো হাসপাতালে। সেটাই বা কীভাবে সম্ভব? হঠাৎ পরী উঠে দাঁড়ালো। মুখ ঘুরিয়ে তাকালো সে রোহিতের দিকে। তার সেই অমানবিক পাথরের মতো দৃষ্টি, আর তারপরেই যেন রোহিতের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। আতঙ্কে রোহিত দুপা পিছিয়ে গেল। কিন্তু কই, কোথায় রক্ত? কিছুই নেই। মন্দিরের মেঝে পরিষ্কার। পরীও আগের মতনই বসে আছে। তবে যে এক্ষুনি সে দেখল পরীকে দাঁড়িয়ে উঠতে। রোহিত বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে। এক মুহূর্ত দেরি না করে ফিরে এলো তার রুমে। আজকেই তাকে কলকাতা ফিরতে হবে, এখানে আর এক মুহূর্তও নয়। সে দৌড়ে গিয়ে নিজের ব্যাগ গোছাতে গিয়ে দেখে ব্যাগের মধ্যে তার জামা কাপড় রক্তে ভেজা। রোহিত ব্যাগটাকে ওই অবস্থাতেই বন্ধ করে বেরিয়ে এলো। তাই দৌড়ে গেল বড় রাস্তার দিকে। একটা বাস দাঁড়িয়ে ছিল সেখানে। সে সেই বাসে চুপচাপ উঠে গেল। কিন্তু এরপর আর রোহিতের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ বলে সে কখনো বাসে চড়েইনি, সে নাকি ট্রেন স্টেশনের দিকে গেছিল। আবার কেউ বলে সে গ্রামে যাওয়ার পর পাগল হয়ে যায়। তবে হ্যাঁ, সেদিনের পর থেকে রোহিতকে কেউ আর দেখতে পায়নি। শেষ হলো আজকের গল্প। আপনার এই গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।